ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি একটা নতুন টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো হাইড্রোজেন বর্ণালী। দেখো, এই টপিক থেকে নিট এবং ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশানে প্রায় বছর কোশ্চেন আসছে। সুতরাং এই টপিকটা তোমরা ভালো করে দেখো এবং পারলে মেন পয়েন্টগুলো লিখে নাও। আর তার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো তোমাদের অন্যান্য বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তাহলে তোমরা হেডিং করো হাইড্রোজেন বর্ণালী। দেখো, হাইড্রোজেন বর্ণালী বর্ণালী মানে কি? বর্ণালী মানে একটা লাইন। আমরা বলেছিলাম কোনো বস্তু যদি একবার শক্তি নির্গত করে, তাহলে ওটা যদি বর্ণ বীক্ষণ যন্ত্রের মধ্যে দেখা হয়, তাহলে কি পাবো? একটা লাইন পাবো। সেই লাইনগুলোকে বলি বর্ণালী। তাহলে এখানে পড়াচ্ছি কি? হাইড্রোজেন বর্ণালী। ধরো একটা হাইড্রোজেন পরমাণুর একটা নমুনা আছে। নমুনা আছে মানে কি? এর মধ্যে কয়েক কোটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমি যদি এদের মধ্যে এনার্জি দিই, এদের মধ্যে শক্তি যদি দিই, শক্তি দিলে এদের ইলেকট্রনগুলো কি করবে? শক্তি শোষণ করে উচ্চ শক্তির কক্ষপথে চলে যাবে। শক্তি দেওয়া বন্ধ করে দিলাম, তখন ওরা আবার ফিরে আসবে। তাহলে ফিরে এলে শক্তি ছাড়বে, যে আমরা লাইন রূপে দেখব। সেই লাইনগুলোকে বলি আমরা কি? হাইড্রোজেন বর্ণালী। যেমন দেখ, একটা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখাচ্ছি। ধর এই একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এর একটা ইলেকট্রন n=1 এক নম্বর কক্ষপথে আছে, আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো সব ফাঁকা। 2 3 4 এগুলো সব কি? ফাঁকা আছে। তাহলে যখন এখানে শক্তি দেওয়া হচ্ছে, তখন এদের ইলেকট্রনটা হায়ার কক্ষপথে চলে যাচ্ছে, উচ্চ কক্ষপথে চলে যাচ্ছে। শক্তি সরবরাহ করা বন্ধ করে দিলাম, ওরা আবার নিচে ফিরে আসবে, তখন শক্তি নির্গত করবে। তাহলে নির্গত করলে আমরা একটা লাইন পাবো। তাহলে এই লাইনগুলোকে বলা হচ্ছে কি? হাইড্রোজেন বর্ণালী। তাহলে এরকম কয়েক কোটি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে সবার ইলেকট্রনগুলো উপরে যাচ্ছে, যখন নিচে চলে আসবে ওইরকম কয়েক কোটি করে লাইন পাবো। তাহলে এই লাইনগুলোকে বলছি আমরা কি? হাইড্রোজেন বর্ণালী। যেটা বোর ব্যাখ্যা করেছেন। কি বলছি বুঝতে পারলে আশা করি। তাহলে এখানে তোমরা একটুখানি লিখে রাখো, লেখো যে কোনো হাইড্রোজেন পরমাণু নমুনার মধ্যে শক্তি সরবরাহ করলে উহাদের ইলেকট্রনগুলি শক্তি শোষণ করে উচ্চ শক্তি কক্ষপথে আরোহণ করে। শক্তি সরবরাহ বন্ধ করলে ইলেকট্রনগুলি আবার নিম্ন শক্তির কক্ষপথে ফিরে আসে। ফেরার সময় ইলেকট্রন গুলি শক্তি নির্গত করে, যা আমরা বর্ণালী রূপে দেখতে পাই।
এই বর্ণালীকে হাইড্রোজেন বর্ণালী বলে। ক্লিয়ার? তাহলে যা বললাম দেখো, যখন শক্তি সরবরাহ করা হচ্ছে ইলেকট্রনগুলো কি হচ্ছে, উচ্চ শক্তির কক্ষপথে আরোহণ করছে। এবার শক্তি সরবরাহ বন্ধ করলে ইলেকট্রনগুলো কি আবার নিম্ন শক্তির কক্ষপথে কি হচ্ছে, ফিরে আসছে। আর যখন ফিরে আসে তখন কি করবে, শক্তি নির্গত হবে। সেই নির্গত শক্তি আমরা বর্ণালী রূপে দেখি। এটা কোন যন্ত্রে, যে বর্ণবীক্ষণ যন্ত্রের মধ্যে যদি দেখি তখন আমরা বর্ণালী রূপে দেখি। আর ওই বর্ণালীগুলোকে বলা হয় হাইড্রোজেন বর্ণালী। তাহলে বর্ণালী মানে কি, কতগুলো লাইন। ঠিক আছে, দেখো এই জিনিসটা তাহলে ক্লিয়ার। এটা আমি এখানে একটু ছবির মাধ্যমে দেখাচ্ছি এঁকে। দেখো এই একটা এনার্জি লাইন বলছি, দেখে নাও ভালো করে। n = 1। তাহলে আমরা 1 কোটি হাইড্রোজেন অ্যাটম। তাহলে সব হাইড্রোজেনের ইলেকট্রনগুলো কোথায় আছে, ইলেকট্রনগুলো সব 1 নম্বর লেভেলে আছে, তাই না? সবার ইলেকট্রনগুলো কোথায় আছে, সব 1 নম্বর এনার্জি লেভেলে আছে। এদের সবার ইলেকট্রনগুলো আমি মনে করলাম 1 নম্বর এনার্জি লেভেলে আছে। সব ইলেকট্রন এখানে, ইলেকট্রন 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 ইলেকট্রন। তাহলে এখানে 1 কোটি অ্যাটম ধরেছি, সবার ইলেকট্রনগুলো যখন এনার্জি দেওয়া হয়নি তখন 1 নম্বর এনার্জি লেভেলে আছে। আর কি না, এদের দেখো এই n = 2, এটা কি ফাঁকা, কোনো ইলেকট্রন নেই। আমি একটার ক্ষেত্রে দেখ একটা ইলেকট্রন, এখানে একটা পরমাণুর জন্য, এটা দুটো পরমাণুর জন্য। আমি 1 কোটি পরমাণু সাথে একসঙ্গে কি আঁকা যায়, ওই জন্য এরকম লাইনে দেখালাম যে 1 কোটি ইলেকট্রনের ক্ষেত্রে বলছি, 1 কোটি অ্যাটমের ক্ষেত্রে বলছি। একটা হাইড্রোজেন পরমাণুতে তো একটা ইলেকট্রন, তাহলে আমি ধরে নিচ্ছি 1 কোটি হাইড্রোজেন পরমাণু সবার একটা ইলেকট্রন। সবার ইলেকট্রনগুলো কি 1 নম্বর কক্ষপথে আছে, n = 1 এ আছে। এবার n2 ফাঁকা, দেখো n3 ফাঁকা, n4 ফাঁকা, n5 ফাঁকা, n6 ফাঁকা, n7 ফাঁকা, n8 ফাঁকা, n9 ফাঁকা, n10 ফাঁকা। সবার উচ্চ কক্ষ ফাঁকা আছে। তাহলে এবার যখন শক্তি সরবরাহ করা হচ্ছে তখন কি হচ্ছে, ধরো যে পরমাণুগুলো বেশি শক্তি শোষণ করেছে তাহলে তাদের ইলেকট্রনগুলো কি একদম উঁচুতে চলে গেছে, একদম উঁচুতে। ধরো 10 লক্ষ আরেকটু কম ইলেকট্রন মানে শক্তি শোষণ করেছে, তাহলে তাদের 9 নম্বরে চলে গেছে। এরকম অসীম পর্যন্ত, আমি 10 পর্যন্ত ড্র করেছি। যারা একদম কম শক্তি শোষণ করেছে, যে পরমাণুর ইলেকট্রন কম শক্তি শোষণ করেছে, তাহলে তাদের ইলেকট্রনগুলো জাস্ট 2 নম্বর লেভেলে গেছে। এখানে আরেকটু যে বেশি শোষণ করেছে যাদের ইলেকট্রন, তাহলে তাদের ইলেকট্রন আরেকটু বেশি 3 নম্বরে গেছে, আরো বেশি 4 নম্বরে গেছে, আরো বেশি 5 নম্বরে গেছে, আরো বেশি 6 নম্বর। এইভাবে প্রত্যেকটা এনার্জি লেভেলে অর্থাৎ শক্তি স্তরে ইলেকট্রনগুলো চলে গেছে। তাহলে যে পরমাণু যত বেশি শক্তি শোষণ করেছে তাদের ইলেকট্রনগুলো বেশি উচ্চ শক্তির লেভেলে চলে গেছে, আর যারা কম শোষণ করেছে তাদের 2-এ গেছে। এখানে 1 কোটি পরমাণুর ক্ষেত্রে বলছে, এটা একটা না, একটা হাইড্রোজেন তো একটা ইলেকট্রন, 1 কোটি পরমাণুর ক্ষেত্রে বলেছে। এবারে শক্তি সরবরাহ করা বন্ধ করে দিলাম, যখন আবার ইলেকট্রনগুলো হায়ার থেকে 1-এ ফিরে আসছে। দেখো হায়ার থেকে 1-এ, ধর এখান থেকে 10,000 ফিরে এলো, তাহলে 10,000 লাইন পাবো। ধর 9 থেকে 10,000 ফিরে এলো, এখানে 10,000 লাইন পাবো। 8 থেকে 10,000 ফিরে এলো, 10,000 লাইন। 7 থেকে 10,000 ফিরে এলো, এই 10,000 লাইন। 6 থেকে ফিরে এলো, 3 থেকে ফিরে এলো, 5 থেকে ফিরে এলো,
একে থেকে ফিরে এলো, তাহলে এগুলো কি পাবো আমরা, যত ফিরে এলেই লাইন পাবো। এখান থেকে 10,000 ফিরে এলো 10,000 লাইন, 2 থেকে 6 থেকে 10,000 ফিরে এলো 10,000 লাইন, তো 2 থেকে 10,000 ফিরে এলো 10,000 লাইন পাবো। তাহলে ক্লিয়ার এই জায়গাটা। তাহলে এই যে হায়াত থেকে 1 নম্বর লেভেলে যখন ফিরে আসছে তখন যে লাইনগুলো পাবো এদের বলা হয় লিম্যান শ্রেণী। এদের কি বলা হয়? লিম্যান। লিম্যান শ্রেণী। ভালো করে দেখো, এদের কি বললাম? লিম্যান শ্রেণী। তাহলে এই জায়গাটা আমাদের লেখা হয়ে গেছে। তাহলে এখানে একটা লাইন লিখে রাখ যে ইলেকট্রন যখন উচ্চ কক্ষ পথ হতে 1 নম্বর কক্ষপথে ফিরে আসে তখন যে একগুচ্ছ লাইন পাওয়া যায় তাদের লিম্যান শ্রেণী বলে। লিম্যান শ্রেণী বলে। ভালো করে দেখো, অর্থাৎ n1 ইকুয়াল টু 1 আর n2 গ্রেটার দেন 1। তাহলে n1 1 আর n2 গ্রেটার দেন 1, তাহলে হায়াত থেকে একে নামলে, তাহলে এই জায়গাটা ভালো করে বোঝো, n1 ইকুয়াল টু 1 আর n2 গ্রেটার দেন 1, তাহলে এইটা হচ্ছে লিম্যান শ্রেণী। লিম্যান শ্রেণী। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলছি, n2 গ্রেটার দেন 1 থেকে যদি n1 ইকুয়াল টু 1 এ নামে, কোথায় নামে? 1 এ নামলে তখন আমরা পাচ্ছি লিম্যান শ্রেণী। অনুরূপে ভালো করে দেখো, অনুরূপে যদি n2 গ্রেটার দেন 2 থেকে যদি n1 ইকুয়াল টু 2 তে নামে তাহলে বলবো বামার শ্রেণী। তাহলে হায়াত থেকে 2 এ যদি নামে, ধর এখান থেকে 10,000, এখান থেকে 15,000, এখান থেকে 20,000 ইলেকট্রন, এখান থেকে 30,000, এখান থেকে 1 লাখ, এখান থেকে 50,000, এখান থেকে 30,000 ইলেকট্রন নামলো, তাহলে যত নামবে ততগুলো আমরা লাইন পাবো। তাহলে এই যে লাইনটা, তাহলে 2 এ নামলে যে লাইন পাবো এদের বলি বামার শ্রেণী। ঠিক আছে, তাহলে এদের লিম্যান, এদের বললাম বামার। অনুরূপে দেখো, n2 গ্রেটার দেন 3 থেকে যদি n1 ইকুয়াল টু 3 তে নামে তাহলে প্যাসেন শ্রেণী। তাহলে হায়াত থেকে 3 এ নামলে কোন শ্রেণী হবে? প্যাসেন শ্রেণী। তাহলে কোথায় নামছে তার উপরে শ্রেণীর নাম নির্ভর করছে। ধর এখান থেকে 30,000 নামলো 3 এ, এখান থেকে 40,000, এখান থেকে 50,000, এখান থেকে 30,000, এখান থেকে 20,000, এখান থেকে 50,000, তাহলে এইটাকে বলছি আমরা প্যাসেন শ্রেণী। ঠিক আছে, তার মানে কোথায় নামছি, যদি 10 থেকে 3 এ নামে প্যাসেন শ্রেণী, যদি 4 থেকে 3 এ নামে প্যাসেন শ্রেণী, যদি 5 থেকে 3 এ নামে প্যাসেন শ্রেণী। তাহলে 3 এ নামলে আমরা বলবো প্যাসেন শ্রেণী। আচ্ছা, সিমিলারলি n2 গ্রেটার দেন 4 থেকে যদি n1 ইকুয়াল টু 4 হয় তখন হবে ব্র্যাকেট শ্রেণী। ব্র্যাকেট শ্রেণী। তাহলে 4 এ নামলে এখান থেকে 30,000, এখান থেকে 40,000,
8 থেকে 50,000, 7 থেকে 30,000, 6 থেকে 20,000, তাহলে এটা হবে ব্র্যাকেট, ব্র্যাকেট শ্রেণী। ঠিক আছে। আর সিমিলারলি এইটা দেখো, n2 গ্রেটার দেন 5 থেকে যদি n1 ইকুয়াল টু 5 এ নামে তখন বলবো ফুন্ড শ্রেণী, ফুন্ড শ্রেণী। পরিষ্কার? তাহলে 5 এ যদি নামে তাহলে কি হবে? ফুন্ড শ্রেণী, এটা হচ্ছে ফুন্ড। তাহলে ভালো করে এই জায়গাটা দেখে নাও। তাহলে আমরা কি বললাম? যদি হায়ার থেকে ইলেকট্রন 1 নম্বরে নামে, 1 নম্বরে নামলে যে শ্রেণীগুলো পাবো তাদের বলবো আমরা লিম্যান শ্রেণী। 2 নম্বরে নামলে, কোথায় নামছে, যদি 10 থেকে 500 থেকে 2 নামলেও সেটা বামার শ্রেণী। আর 3 নামলে কি হবে? প্যাসেন শ্রেণী। 4 নামলে কি হবে? ব্র্যাকেট শ্রেণী। 5 নামলে ফুন্ড শ্রেণী। বাংলা বানানগুলো একটু দেখে নিও। আমরা বলছি প্যাসেন, তালবে ছয় ছয়কার দন্তেন্য হতে পারে, দেখে নেবে বাংলা বানানগুলা। তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। আমরা এখানে পাসেন বলেছি, তালবে ছয় ছয় দিতে পারো, প্যাসেন শ্রেণী। তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এইবারে দেখো, এই যে লাইনগুলো বলেছি না, এই যে শ্রেণীগুলো, দেখা গেছে যে আমরা তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তোমাদের পড়িয়েছিলাম, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। প্রত্যেকটা বর্ণালী তাদের কি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমরা বিভিন্ন তড়িৎ চুম্বকীয় বর্ণালীকে ভাগ করেছিলাম, মনে আছে তো? সেই এখানে তাহলে এই লিম্যান শ্রেণীর যে লাইনগুলো, এরা হচ্ছে তোমার ইউভি রিজিয়ানে পড়বে, ইউভি। তাহলে এদের লাইনগুলো কোন রিজিয়ানে পড়ে? ইউভি রিজিয়ানে। আর বামার শ্রেণীর লাইনগুলো পড়ে ভিজিবিল রিজিয়ান, ভিজিবিল, দৃশ্যমান আলোক রশ্মি রিজিয়ানে। কোনটা পড়ে? বামার শ্রেণী। আর এবারে বাকিগুলো সব কিন্তু আইআর, এটা আইআর, এটা আইআর, এগুলো সব আইআর রিজিয়ানে পড়ে। মানে প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, এগুলো সবই তোমার আইআর সীমার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে একমাত্র বামারটা ভিজিবিল, অর্থাৎ দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ছে। তাহলে কোন আলোক রশ্মি পড়লে আমরা দেখতে পাই, বিভিন্ন বর্ণ দেখতে পাই, কোন আলোক রশ্মি? দৃশ্যমান। তাহলে এই বামার শ্রেণীগুলো দেখা যায়। এই জন্য দেখবে এই বামার শ্রেণীটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল। এটা আমাদের একবার জয়েন্টের কোশ্চেন ছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে। তাহলে হাইড্রোজেন বর্ণালী আর কিছুই না, যে হাইড্রোজেনকে শক্তি দিলে ওদের ইলেকট্রনগুলো উচ্চ কক্ষপথে চলে যায়, যখন শক্তি দেওয়া বন্ধ করে দেওয়া হয় তখন ইলেকট্রনগুলো আবার কি ফিরে আসে, তখন শক্তি নির্গত হয়, সেগুলো আমরা বর্ণালী রূপে দেখি। এবারে হাইড্রোজেন বর্ণালীর মধ্যে এগুলো সবই হাইড্রোজেন বর্ণালী, কিন্তু এখানে তোমার লিম্যান কি বললো হায়ার থেকে যখন 1 নম্বরে নামবে তখন যে লাইনগুলো পাবো তাদের বলা হয় লিম্যান শ্রেণী। হায়ার থেকে 2 নম্বরে নামলে তখন যে লাইনগুলো পাবো তাদের বলছি বামার। এইভাবে বিভিন্ন বিজ্ঞানীর নাম অনুসারে এই শ্রেণীগুলোর নাম হয়েছে, কিন্তু সবই এগুলো কি হাইড্রোজেন বর্ণালীর মধ্যে পড়ছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে বলেছি বামারটা দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ে, তার মানে বামার শ্রেণীটা ওই জন্যে প্রথমে আবিষ্কৃত হয়, ওটাই দেখা যায়। তাহলে এই জায়গাটা সবাই কিন্তু লিখে রেখো। দেখো, এবার আমরা হাইড্রোজেন বর্ণালী সম্পর্কিত কতকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট এবং কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের কোশ্চেন আসে, 1 নম্বর কোশ্চেন আসে, কোন শ্রেণী সর্বপ্রথম আবিষ্কৃত হয়? তাহলে কোন শ্রেণী সর্বপ্রথম আবিষ্কৃত হয়? তাহলে এইগুলো আমাদের পরে পরীক্ষায়। তাহলে 1 নম্বরে আমরা দেখলাম কি, যেটা দেখা যায়, এটা জয়েন্টে এসেছিল। তাহলে কি লিখবো? বামার শ্রেণী।
সর্বপ্রথম আবিষ্কৃত হয়। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন আসে, দেখো কোশ্চেন 2, যে নিচের লাইনটি কোন শ্রেণীর অন্তর্গত, এরকম পরে নিচের লাইনটি কোন শ্রেণীর মধ্যে পড়ে। ঠিক আছে, এরকম কোশ্চেন আসবে, বলে এরকম দেবে 1/λ RH 1/3² মাইনাস 1/5², এইটা থাকবে। তাহলে যখন এরকম কোশ্চেন এই লাইনটা আসবে তখন তুমি কি করবে, আনসার করার সময় তুমি জানো কি 1/λ ইকুয়াল টু RH z², জেডটা হাইড্রোজেন যেহেতু 1, তাহলে 1/n1² মাইনাস 1/n2², এটা তুমি জানো, এটা আগে আমরা করিয়েছি। ওয়েভলেন্থ 1/λ, ল্যামডা ওয়েভলেন্থ, রিডবার্গ কনস্ট্যান্ট, এটা আমরা জানি। তাহলে এখানে n1, এই দুটো ইকুয়েশনকে এক যেটা দেয়া আছে আর যেটা আমরা লিখলাম এদের মধ্যে ম্যাচ করো, এদের মধ্যে কম্পেয়ার করো, তুলনা করো, করলে n1 পাচ্ছি কি 3। তাহলে কোথায়, তাহলে উচ্চ কক্ষপথ থেকে যদি ইলেকট্রন 3-এ নামে তাহলে কোন লাইন, তাদের বলি আমরা প্যাসেন্ট শ্রেণী। অতএব আনসার হবে কি প্যাসেন্ট শ্রেণী, প্যাসেন্ট শ্রেণী, শ্রেণীর অন্তর্গত মধ্যে পড়ে। ঠিক আছে, প্যাসেন্ট শ্রেণীর মধ্যে পড়ে। তাহলে এরকম কোশ্চেন এলে আশা করি তোমরা বুঝতে পারবে। এবার আমরা নাম্বার অফ লাইন ক্যালকুলেশন করব। তাহলে এখানে হেডিং করো লাইনের সংখ্যা গণনা। ঠিক আছে, এখানে আমি 1 নম্বরে লিখে দিচ্ছি, লেখো n-তম কক্ষপথ হতে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে অবতরণ করলে লাইনের সংখ্যা হবে n ইন্টু n-1/2। তাহলে কি বললাম, n-তম কক্ষপথ হতে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে অবতরণ করলে লাইনের সংখ্যা হবে n ইন্টু n-1/2। তাহলে এখানে একটা কোশ্চেন বলছি, লেখো যে 4 নম্বর কক্ষপথ হতে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন অবতরণ করলে কতগুলি লাইন পাওয়া যাবে। তাহলে আমরা ফর্মুলা দেব কি, লাইনের সংখ্যা ইকুয়াল টু কি n ইন্টু n-1/2। তাহলে এখানে কি nটা কত 4, তাহলে 4 ইন্টু 4-1/2। তাহলে কি হচ্ছে দেখো 4 ইন্টু
3/2, তার মানে 6। তাহলে কতগুলো লাইন পেলাম? 6টি লাইন পেলাম। তাহলে এরকম যদি অঙ্ক আসে তোমরা আনসার করতে পারবে। আচ্ছা, এবারে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, দেখো যেটা আমরা বলি, এখানে হেডিং করো যে কোনো শ্রেণীর লাইনের বা বর্ণালীর মিনিমাম এবং মানে সর্বনিম্ন এবং ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। মানে মিনিমাম মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। এগুলো পরীক্ষায় বহুবার এসছে। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে দেখো। তাহলে একটা জিনিস আমরা একটু বলে দিই, তাহলে হাইড্রোজেন বর্ণালী মানে কি RH, জেডটা তো জেড স্কোয়ার, জেডটা তো 1, তাহলে 1/n1² মাইনাস 1/n2²। এটা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। এইটা আমাদের কোনো বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। তাহলে এখানে ভালো করে দেখ, যখন সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে, সর্বনিম্ন, এখানে একটু লিখে রাখো যে ল্যামডা মিনিমামের ক্ষেত্রে, ল্যামডা মিনিমাম ক্ষেত্রে হলে এই n2টা অলওয়েজ ইনফিনিটি হবে, ইনফিনিটি। এই জিনিসটা যেন মনে থাকে, n2টা কি হবে? ইনফিনিটি। শুধু এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে যে n2টা ইনফিনিটি। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যখন নির্ণয় করতে বলবে n2টা ইনফিনিটি হবে। এই জায়গাটা আমাদের শুধু মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে আমরা দুটো শ্রেণীর ক্ষেত্রে এটা দেখাচ্ছি। দেখো, একটা বলছি লিম্যান শ্রেণী, লিম্যান শ্রেণী, আর একটা বলছি বামার। তাহলে লিম্যান শ্রেণীর এর যখন ল্যামডা মিনিমাম বের করব 1/λ মিন, তাহলে RH এটা কত? 1 লিম্যান মানে কি 1², n1টা 1 আর n2টা কি হবে? ইনফিনিটি স্কোয়ার। এইটা হবে, তাই তো? n2টা ইনফিনিটি স্কোয়ার হবে। ক্লিয়ার? তাহলে এইটা যদি এটা সামথিং বাই ইনফিনিটি, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? শুধু RH হচ্ছে। তার মানে ল্যামডা মিন ইকুয়াল টু কি হচ্ছে? 1/RH। RH এর ভ্যালু তোমরা জানো যে 1/109,677 সেন্টিমিটার ইনভার্স। এটা ক্যালকুলেট করবে, করার পর তুমি আংস্ট্রং এ পাবে 911.8 আংস্ট্রং। এটা নিচের সেন্টিমিটার ইনভার্স, তাহলে উপরে গেলে সেমি হয়ে যাবে। তাহলে সেমিটাকে আংস্ট্রং এ কনভার্ট করলে 911.8 আংস্ট্রং হবে। আর বামারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, 1/λ মিন ইকুয়াল টু কি হচ্ছে? ভালো করে দেখো, RH ইন্টু কি তোমার বামারের ক্ষেত্রে 1/2², আর এটা তো ইনফিনিটি স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 0। এটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই তো? ভালো করে এখানে দেখে নাও, 1/∞² এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি পাবে এই ল্যামডা মিন ইকুয়াল টু পাবে কি? এর নিচে 4 থাকছে, 4, আর এইচ এর নিচে 4 থাকছে, তার মানে 4/RH, 4/RH। তার মানে এই 1/RH ইকুয়াল টু কত পেলাম? 911.8। তাহলে
এখানে কি হবে 4 ইন্টু 9 11.8 এত আংস্ট্রং, আংস্ট্রঙে পাবো। যেহেতু 1/RH, এটা তো 1/RH এর ভ্যালু বসিয়ে তো এটা পেয়েছি, তাহলে এখানে তো 1/RH আছে, 4 উপরে আর 1/RH, তাহলে 1/RH এর ভ্যালুটা বসাও। 1/RH এর ভ্যালু বসালে 4 ইন্টু 9 11.8 আংস্ট্রং, এটা ক্যালকুলেট করলে ওই আনসারটা আসবে তোমাদের মিনিমাম ওয়েভলেন্থ। কোন শ্রেণীর? বামার শ্রেণীর। তাহলে এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। এবার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় সেইটা দেখো। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, দেখো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সের ক্ষেত্রে n2 হবে n1 অপেক্ষা 1 একক বেশি। তাহলে n2 হবে n1 অপেক্ষা 1 একক বেশি। ঠিক আছে, তাহলে ভালো করে এখানে আমরা তাহলে লিম্যান শ্রেণী, আর এখানে কি বামার শ্রেণী, এই দুটো আমরা দেখাচ্ছি। তাহলে 1/λ, এখানে ম্যাক্স, এখানে তাহলে RH, তাহলে লিম্যান মানে কি n1টা কি, n1টা 1 স্কয়ার, n1টা 1 স্কয়ার, আর n2টা বলেছি 1 একক বেশি, তাহলে এটা 2 স্কয়ার, এইটা হবে। তার মানে এখানে কি হলো 1/λ ম্যাক্স ইকুয়াল টু কি RH ইন্টু কি 3/4, তার মানে ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু 4 নিচে 3RH, তাহলে এটার নিচে কিছু নেই মানে তো 1 আছে, 4/3RH, তাহলে 1/RH, তাহলে 1/RH এর ভ্যালু তো তোমাদের বলেছি যে 4/3 ইন্টু 1/RH এর ভ্যালু কি 911.8 আংস্ট্রং প্রায়। এবার এইটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে তোমার আসবে এই 12-15 আংস্ট্রং এর মতোই আসবে। তাহলে লিম্যান সিরিজের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত? 12-15 আংস্ট্রং। এবারে বামারের নিজে ক্যালকুলেট করো, 1/λ ম্যাক্স ইকুয়াল টু RH, যেটা তো 1, যেহেতু হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে কি, হাইড্রোজেনের ক্ষেত্রে তো প্রোটন সংখ্যা 1, তাহলে এখানে বামারের 2 স্কয়ার, n1টা তো 2 স্কয়ার মাইনাস n2টা কি হবে 1 ইউনিট বেশি, 1 একক বেশি, 3 স্কয়ার, তাহলে 1/λ ম্যাক্স RH ইন্টু কি 36, তার মানে 36, তার 9 তার 5/36, এইটা হবে। তার মানে তোমার ল্যামডা ম্যাক্স ইকুয়াল টু কত হবে 36/5 ইন্টু 1/RH, এইটা হবে। তাহলে 1/RH এর ভ্যালু তোমরা জানো, 1/RH এর ভ্যালু কত, এই 911.8, তাহলে এত আংস্ট্রং এ বের করবে, আংস্ট্রং এ হয়। তাহলে এইভাবে আমরা লিম্যান শ্রেণীর সর্বোচ্চ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য, বামার শ্রেণীর লাইনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেট করতে পারি। যে কোনো শ্রেণী বললে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। এগুলো তোমরা নিজেরা এই ক্যালকুলেশনগুলো করে নেবে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে কোনো শ্রেণীর বর্ণালীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বলে, তাহলে আমি যেটা বললাম সেইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবে। সর্বনিম্ন যখন বলবে তখন n2টা শুধু ইনফিনিটি হবে সবার ক্ষেত্রে, আর সর্বোচ্চ যখন বলবে তখন n2টা n1 অপেক্ষা 1 একক বেশি হবে। তাহলে এই ফর্মুলা দিয়ে তোমরা তরঙ্গ দৈর্ঘ্য ক্যালকুলেট করবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি যে বামার শ্রেণীটা বললাম যেটা দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ছে,
দেখো ওই বামার সিরিজের প্রথম 4টে লাইন কিন্তু একদম আমরা দেখতে পাই, মানে ওটা দৃশ্যমান আলোক রশ্মির মধ্যে পড়ে এবং ওই লাইনগুলো দেখা যায়। তাহলে এখানে লিখবে বামার শ্রেণীর প্রথম 4টি লাইন দৃশ্যমান হয়, ওই লাইনগুলির নাম হলো যথাক্রমে আলফা, বিটা, গামা এবং ডেল্টা। তাহলে বামার শ্রেণীর যে 4টে লাইন দেখা যায় তারা কি কি লাইন? আলফা, বিটা, গামা এবং ডেল্টা। তাহলে লাইনগুলো আমি দেখাচ্ছি, দেখো। তাহলে আলফা লাইন, বিটা লাইন, এগুলো থেকে জয়েন্ট কোশ্চেন আসে। তোমার গামা লাইন আর কি ডেল্টা লাইন। ভালো করে দেখ। তাহলে N1 যেহেতু বামার শ্রেণী, তাহলে N1 সবার 2, এরও N1 2, এরও N1 2, এরও N1 2। তাহলে বামার লাইন মানে সবার N1 কিন্তু 2। একটু আগে বললাম বামার শ্রেণী মধ্যে পড়ছে, তার মানে N1টা 2। তাহলে দেখ N2টা 3 হলে আলফা, N2টা 4 হলে বিটা, N2টা 5 হলে গামা, N2টা 6 হলে ডেল্টা। তাহলে 4 থেকে 2তে যদি ইলেকট্রন জাম্প করে যে লাইনটা পাবো সেই লাইনটার নাম কি? বিটা লাইন। 5 থেকে 2তে যদি জাম্প করে সেই লাইনটার নাম কি? গামা লাইন। 6 থেকে 2তে যদি জাম্প করে ওই লাইনটার নাম কি? ডেল্টা লাইন। আর এদের কালার দেখো, এটা হচ্ছে লাল রঙের, এটা কি তোমার সবুজ নীল, হ্যাঁ সবুজ, আমি সবুজ লিখছি, এটা নীল আর এটা বেগুনি। ঠিক আছে? তাহলে এই পরপর যেন এই জায়গাটা, এই রঙগুলো মনে রাখতে হবে, এই রঙগুলো দিয়েও আমাদের কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে যে আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, এরকম যদি কোশ্চেন আসে যে আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত, যদি এরকম কোশ্চেন আসে তাহলে তোমরা কি লিখবে? 1/λ RH 1/n1² মাইনাস 1/n2², এটা আমাদের ফর্মুলা। তাহলে আমরা লিখবো 1/λ RH, এখানে কি বামা, আলফা লাইন তো বামা 2², আর প্রথমে বলেছে আলফা মানে কি 3 থেকে 2, 1/3², তাই তো? তাহলে এইরকম ভাবে এবার ফর্মুলা তুমি জানো, করে নিতে পারবে, এগুলো তো করিয়েছি। এখানে তাহলে আমাদের কি হচ্ছে? 1/λ ইকুয়াল টু RH, আর এটা কি তোমার 5/36, 5/36। তাহলে 5/36 তার মানে ল্যামডা ইকুয়াল টু 36/5 আর 1/RH, তার মানে কি 36/5 আর 1/RH কত? 9, 11, 8 এত আংস্ট্রং হয়ে যাবে। এবার নিজেরা ক্যালকুলেট করবে। তাহলে আমার আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে, আমার বিটা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে, আমার গামা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে। তাহলে যাই আসুক কেন আমরা এগুলো খুব সহজে আনসার করতে পারবো। তাহলে দেখো এইগুলো তোমাদের কিন্তু খুব সহজে এগুলো শেখানো হলো। আশা করি সবাই এগুলো বুঝতে পারছো, একটু প্র্যাকটিস করবে। এখানে আমি আর একটা পয়েন্ট বলবো। দেখো আমরা যখন হাইড্রোজেন বর্ণালী দেখিয়েছিলাম, দেখ
প্রথমে লাইনের গ্যাপগুলো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে, এরকম আস্তে আস্তে কমে যাচ্ছে, তারপর কন্টিনিউ হয়ে যাচ্ছে। দেখবে হাইড্রোজেন বর্ণালী যেখানে আঁকা ছিল সেই জায়গাটা দেখ, প্রথমে লাইনের গ্যাপগুলো বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে পরপর দুটি লাইনের মধ্যে শক্তির পার্থক্য ক্রমশ কমতে থাকে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবে। পরপর দুটি লাইনের মধ্যে শক্তির পার্থক্য ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, পরপর দুটি লাইনের মধ্যে শক্তির পার্থক্য ক্রমশ কমতে থাকে। এইগুলোর উপর থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। তাহলে হাইড্রোজেন বর্ণালী এখানে শেষ হলো। তোমরা একটু প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করলে সবই তোমরা পারবে। এখান থেকে যা কোশ্চেন আসবে তোমরা সব আনসার করতে পারবে। পরের ক্লাসে আমি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।